জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষা 2014 সালের গণিত প্রশ্নের সমাধান দেব। এই প্রশ্নের অর্ধেক অংশ আমরা গত ক্লাসে দিয়েছি, বাকি অর্ধেক অংশ আজকে আমরা সমাধান দেব। এছাড়াও আমরা এই চ্যানেলে বৃত্তি পরীক্ষা 2014 সাল থেকে পরীক্ষা 2024 সাল, 23 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল, 16 সাল, 15 সাল এবং 14 সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এ বাদেও আমরা আরও কিছু প্র্যাকটিস সেট দেব। যে প্র্যাকটিস সেটগুলো শুধুমাত্র বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে এমনটি নয়, আগামী মাসে যে অ্যাডমিশন টেস্ট আছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের গণিত খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তোমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা গতদিন আমরা 1 দাগ, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগ এবং 5 দাগ পর্যন্ত আমরা গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছিলাম। আজ আমরা 6 দাগ থেকে বাকি অংশগুলো আমরা করব। তোমরা কি করবে? তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তো দেখো, প্রথম থেকে আমরা দেখে নিই। এখন আমরা 6 দাগ থেকে শুরু করব। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমরা সব প্রশ্নগুলো উত্তর দেবো, ঠিক আছে? ভালো করে শিখে নিই। এখানে বলা আছে একটি ট্রেনে এতজন যাত্রী ছিল, একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেল, কিন্তু এতজন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে? তাহলে আমরা কি করব? আমরা এই যতজন যাত্রী ছিল এর থেকে এতজন যাত্রী আমি বিয়োগ করে দেবো, কারণ নেমে গেল। নামার পরে যা ছিল তার সঙ্গে আমি এটা যোগ করে দেবো, তাহলে এখন কতজন যাত্রী আছে সেটা আমরা জানতে পারবো। তো দেখো, তাহলে তোমরা কি লিখবে? ট্রেনটিতে যাত্রী ছিল 2306 জন। একটি স্টেশনে ট্রেন থেকে যাত্রী নামলো 811 জন। তাহলে এখন ট্রেনে যাত্রী আছে, বিয়োগ করে দিই আমি। 6 থেকে 1 গেলে কত থাকে? 5। 0 থেকে 1 গেলে দায় না, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1, 8 থেকে 9, 13 থেকে 9 গেলে 4, তাই না? এখান থেকে 2 থেকে 1 গেলে 1, তাহলে 1495 জন যাত্রী আমার ট্রেনে আছে। এবার কি হয়েছে? আবার দেখা খানিকক্ষণ পরে ওই স্টেশন থেকে 267 জন যাত্রী ওই ট্রেনে উঠলো। তাহলে ট্রেনে এখন কতজন যাত্রী আছে? তাহলে যোগ করে দিই এর সঙ্গে আমি 1495 যোগ করে দিই, তাহলে ট্রেনে আমি মোট কতজন যাত্রী আছে এখন পেয়ে যাব। 7, 5, 12, 2, হাতে আমার 1, 9, 10, আর 6, 16, 6, হাতে আমার 1, 2, 3, 4, 7, 1। তাহলে এখন ট্রেনটিতে 1762 জন যাত্রী আছে। তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে ট্রেনটিতে এখন 1762 জন যাত্রী আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। তুমি পিসির বাড়ি যাওয়ার জন্য এত কিমি এত মিটার ট্রেনে, এত কিমি এত মিটার বাসে এবং এত কিমি এত মিটার রিক্সায় গেলে তুমি মোট কতটা পথ গেলে? তাহলে কী করতে হবে? তাহলে আমার সবগুলো অংশ, এই ট্রেনে কতটা, বাসে এবং রিক্সায় সমস্ত অংশটা যোগ করতে হবে। যদি পিসির বাড়ির দূরত্ব 40 কিমি দূরে হয় তবে আর কত পথ তোমাকে যেতে হবে? তখন কি করব? মোট দূরত্ব থেকে এই যতটা পথ আমি এই ট্রেনে, বাসে এবং রিক্সায় গেলাম সেটা বিয়োগ করলে আমি পেয়ে যাবো যে কতটা পথ আমার যেতে হবে। তো তাহলে দেখো, তুমি লিখবে যে আমি ট্রেনে করে গিয়েছি 25 কিমি 500 মিটার, বাসে করে গিয়েছি 10 কিমি 700 মিটার এবং রিক্সায় গিয়েছি 2 কিমি 400 মিটার। তাহলে ট্রেন, বাস এবং রিক্সায় মিলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? যোগ করে দিলে আমি পেয়ে যাব। এবার যোগ করলে 0 হয়, এখানে যোগ করলে 0 হয়, এখানে 4, 7, 5, 12, 4, 16, 6, হাতে আমার 1, 2 আর 3 আর 5, 8, আর এদিকে 2 আর 3। তাহলে আমি মোট যানবাহনে আমি 38 কিমি 600 মিটার দূরত্ব আমি অতিক্রম করেছি যানবাহনে। এবার বলা হয়েছে যে পিসির বাড়ির মোট দূরত্ব কত? আমার 40 কিমি, তাই না? মোট দূরত্ব 40 কিমি। তাহলে আমার কত পথ আর যেতে হবে? তাহলে 40 কিমি থেকে আমি বাদ দিয়ে দিই 38 কিমি 600 মিটার বাদ দিয়ে দিই আমি। তাহলে আমি পেয়ে যাবো যে আমার কত পথ আর অতিক্রম করতে হবে। 0 থেকে 0, এই 0 থেকে 0, 10 থেকে 6 গেলে 4, হাতে আমার 1, 8 থেকে 9, 10 থেকে 1, 9 গেলে 1, 3 থেকে 4। তাহলে আমার 1 কিলোমিটার 400 মিটার পথ আমার অতিক্রম করতে হবে। তোমরা উত্তর লিখবে যে আমি মোট যানবাহনে করে 38 কিমি 600 মিটার পথ অতিক্রম করেছি এবং আমার আর এভাবে 1 কিলোমিটার 400 মিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে? তোমরা এইভাবে উত্তরটা লিখবে। তারপরে দেখো লেখা আছে যে একটি খালি 10 লিটারের পাত্রে তুমি 4 লিটার 350 মিলিলিটার জল ঢাললে। তোমার ভাই ওই পাত্রে 2 লিটার 800 মিলিলিটার জল ঢাললো।
পাত্রটি ভর্তি করতে আর কতটা জল ঢালতে হবে। তাহলে কি করব, আমি এবং আমার ভাই মোট কতটা জল ঢেলেছি আগে বার করব। বার করার পরে আমি 10 লিটার থেকে ওই জলটা বাদ দিলে দেখব যে পাত্রের আর কত অংশ ফাঁকা আছে। তো দেখো আমরা কিভাবে সহজেই করি আমরা। তাহলে দেখো আমি ওই পাত্রে জল ঢেলেছি 4 লিটার 350 মিলিলিটার। আমার ভাই জল ঢেলেছে 2 লিটার 800 মিলিলিটার। তাহলে আমি এবং আমার ভাই মিলিয়ে ওই পাত্রে মোট জল ঢেলেছি। এবার যোগ করে দেবে, যোগ করলে 0, এখানে যোগ করলে 5, এখানে 8 আর 3 11, 1 হাতে আমার 1, 2 একে 3 আর 4 7। তাহলে তোমরা লিখবে যে আমি আমার ভাই মিলিয়ে 7 লিটার 150 মিলিলিটার জল ঢেলেছি। এবার বলা আছে ওই পাত্রের ক্যাপাসিটি 10 লিটার, ঠিক আছে? 10 লিটার ক্যাপাসিটি, তুমি ঢেলেছো কত, 7 লিটার 150 মিলিলিটার। তাহলে তোমাকে আর কতটা জল ঢালতে হবে। তাহলে আমি বাদ দিয়ে দিই, আমি 10 লিটার থেকে বাদ দিলে কত, 0, 10 থেকে 5 গেলে 5, হাতে আমার 1, 1 আর 1 2, আর 10 থেকে 2 গেলে 8, 7 আর 1 8, 10 থেকে 8 গেলে 2। তাহলে তাহলে ওই পাত্রে আর 2 লিটার 850 মিলিলিটার জল আমার ঢালতে হবে। তোমরা লিখবে যে ওই পাত্রে আর 2 লিটার 850 মিলিলিটার জল ঢাললে পাত্রটি সম্পূর্ণ হবে। আমি কিন্তু আবারও বলছি, তোমরা কিন্তু প্রতিটা লাইন কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, পূর্ণ বাক্যে, কোনো অর্ধেক বাক্যে না। কিন্তু আমি তো শুধু অঙ্কটা করে দিলাম ডিজিটগুলো, তোমরা পূর্ণ বাক্যে লিখে লিখে ভর্তি করবে, ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। 4 বন্ধুর বলে 4 বন্ধুর বয়সের গড় 11 বছর 4 মাস, একজনের বয়স 10 বছর 9 মাস, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 11 বছর। তাহলে অন্য বন্ধুর বয়স কত? তাহলে প্রথমে কী করবো, আমি এই গড়ের সঙ্গে কতজন বন্ধু, 4 জন বন্ধু, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে আমি মোট বয়স পেয়ে যাবো যে 4 জন বন্ধুর মোট বয়স কত। এবার বলা আছে 3 জন বন্ধুর বয়স দেওয়া আছে আমার। তাহলে এই 3 জন বন্ধুর বয়স আলাদা করে যোগ করব। যোগ করে 4 জনের যে মোট থেকে বাদ দিলে অন্য বন্ধুর বয়স আমি পেয়ে যাবো, ঠিক আছে? তোমরা ক্লাসটা রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে দেখো তোমরা প্রথমে লিখবে যে 4 বন্ধুর বয়সের গড় 11 বছর 4 মাস। তাহলে 4 বন্ধুর মোট বয়স কত? তোমরা 11 বছর 4 মাসকে 4 দিয়ে গুণ করবে। তাহলে গুণ করি আমি, 4 4 16, ঠিক আছে? আর 4 11 44। তাহলে 44 বছর 16 মাস। কিন্তু আমরা জানি মাসের ঘরে 11 মাসের বেশি রাখা যায় না। যখনই সেটা 12 মাস হয় সেটা কনভার্ট হয়ে বছরে চলে যায়, তাই না? তাহলে আমি কী করবো, এই 16কে আমি ভেঙে লিখবো এই 12 প্লাস 4, এইভাবে লিখবো, ঠিক আছে? 12 মাস মানে কি 1 বছর না? তাহলে এখানে আমার 1 বছর যোগ হয়ে যাবে। তাহলে কী হবে এখানটায়, 45 বছর 4 মাস। তাহলে আমি পেলাম কি, 4 বন্ধুর মোট বয়স 45 বছর 4 মাস। এখানে কিন্তু 16 মাস রাখা যাবে না, কারণ এবার দেখো আমার আলাদা বলা আছে কি, এবার বলেছে 3 জন বন্ধুর বয়স আলাদা করে দেওয়া আছে। তাহলে চতুর্থ বন্ধুর বয়স আমি কী করে পাবো? দেখো লেখা আছে প্রথম বন্ধুর বয়স, আমি কিন্তু শুধু লিখেছি এরকম, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে প্রথম বন্ধুর বয়স 10 বছর 9 মাস, দ্বিতীয় বন্ধুর বয়স 12 বছর এবং তৃতীয় বন্ধুর বয়স 11 বছর 5 মাস। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর মোট বয়স কত সেটা আমি বার করি। 9 আর 5 14 হয় এখানে, আর এদিকে যোগ করলে কথা দেখি, 2 আর 1 3, এদিকে 1 আর 1 2 আর 1 3, তাহলে এখানে 3। তাহলে 3 বন্ধুর মোট বয়স 33 বছর 14 মাস। কিন্তু এখানেও সে একই গল্প, যে 14 মাস তো আমি রাখতে পারবো না, কারণ এই মাসের ঘরে আমি 11 বেশি রাখতে পারবো না। যখনই 12 মাস হবে তখন কী হবে, এটা একটা বছরে কনভার্ট হয়ে এদিকে চলে আসবে, বছরে যোগ হয়ে যাবে। তাহলে 14কে লিখবো কি আমি, 12 প্লাস 2, ঠিক আছে? 12 মাস মানে কি 1 বছর না? তাহলে 1 বছর এখানে আমার চলে আসবে। তাহলে কত হবে, 33 আর 34, তাই না? 34 বছর 2 মাস। তাহলে আমি পেলাম কি, 3 বন্ধুর মোট বয়স 34 বছর 2 মাস এবং 4 বন্ধুর মোট বয়স 45 বছর 4 মাস। তাহলে তৃতীয় বন্ধুর বয়স কত হবে? আমি এই 45 বছর 4 মাস থেকে আমি এই 34 বছর 2 মাস আমি বাদ দেবো। বাদ দিলে আমি পেয়ে যাবো যে চতুর্থ বন্ধুর বয়স কত। 4 মাস থেকে 2 মাস গেলে তোমরা কিন্তু ভালো করে লিখবে, ঠিক আছে? মাস, এখানে বছর, হ্যাঁ। 4 মাস থেকে 2 মাস গেলে 2 মাস থাকে, আর এদিকে 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 3 গেলে 1। তাহলে লিখবে 11 বছর 2 মাস। তাহলে তোমরা লিখবে যে চতুর্থ বন্ধুর বয়স 11 বছর 2 মাস। বোঝা গেল? অঙ্কটা সোজা, একটু কঠিন নয়, কিন্তু আমাকে এই মাসের ক্ষেত্রে এখানে একটুখানি যোগ বিয়োগ ঠিক করলেই করতে পারবো আমি, হ্যাঁ। তাহলে লিখবে যে চতুর্থ বন্ধুর বয়স 11 বছর 2 মাস। তারপরে দেখো
এখানে দেখো লেখা আছে একটি বেলফুলের মালার দাম কত, 12 টাকা, তাই না? একটি বেলফুলের মালার দাম 12 টাকা, একটি গাঁদা ফুলের মালার দাম 13 টাকা। 3টি বেলফুলের মালা এবং 2টি গাঁদা ফুলের মালা কিনতে কত টাকা লাগবে? তোমার কাছে 100 টাকা আছে, মালাগুলো কেনার পর তোমার কাছে আর কত টাকা থাকবে? তাহলে দেখো, তুমি বেলফুলের মালা একটির দাম 12 টাকা, 3টি বেলফুলের মালা কিনছি, তাহলে 3টি বেলফুলের মালার মোট দাম কত পেয়ে যাব? তারপরে দেখো, একটি গাঁদা ফুলের মালার দাম 13 টাকা, 2টি গাঁদা ফুলের মালার দাম কত আমি পেয়ে যাব। পেয়ে মোট ফুল কিনতে কত টাকা লাগলো এটা যোগ করব। যোগ করে আমার কাছে কত টাকা আছে? 100 টাকা। তাহলে 100 টাকা থেকে ওই খরচ হওয়া টাকাটা বাদ দেবো, তাহলে দেখবো আমার পকেটে আর ক টাকা পড়ে আছে। তো দেখো, তাহলে দেখো তোমরা লিখবে যে একটি বেলফুলের মালার দাম 12 টাকা, আমাকে কিনতে হচ্ছে 3টি বেলফুলের মালা, তখন লিখবে যে 3টি বেলফুলের মালার মোট দাম কত? 3 গুণ 12, তাই না? 3 গুণ কত? 36 টাকা। ঠিক আছে, 3টি বেলফুলের মালার দাম 36 টাকা। আবার দেখো, পরে আবার নিচে লিখবে কি, যে একটি গাঁদা ফুলের মালার দাম 13 টাকা, তাহলে 2টি গাঁদা ফুলের মালার দাম কত? 13 গুণ 2 26 টাকা হলো। তাহলে আমি মালা কিনতে মোট খরচ হলো আমার এই বেল ফুলের 36 টাকা আর গাঁদা ফুলের 26 টাকা। তোমরা পরে কী করবে, যে মালা কিনতে মোট আমার খরচ হলো 36 সঙ্গে 26 যোগ করে দেবে। তো কত হবে আমার? 6 6 12 2 হাতে আমার 1, 2 1 3 আর 3 6, 62 টাকা খরচ হয়েছে। এবার দেখো, আমি কিন্তু 100 টাকা নিয়ে বাজারে গেলাম না, তাহলে আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, আমার খরচ হয়েছে 62 টাকা। তাহলে আমার পকেটে আর কত টাকা পড়ে থাকবে? তাহলে 100 টাকা থেকে আমি 62 টাকা বাদ দিয়ে দিই আমি, তাহলে পেয়ে যাবো যে আমার পকেটে আর কত টাকা পড়ে আছে। তাহলে তাকে বিয়োগ করে দিই, 0 থেকে 2 গেলে 8, হাতে আমার 1, 6 1 7, 10 থেকে 7 গেলে 3, তাহলে আমার পকেটে আর 38 টাকা পড়ে থাকবে। বোঝা গেল? একদম সোজা, দুটো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 7 দাগে কী আছে? তাহলে আমাদের এই প্রশ্ন হয়ে গেল। 7 দাগে দেখো কী আছে, দেখে নিই এখানে আমরা। সমবাহু ত্রিভুজ কাকে বলে? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে 2024 সাল থেকে 14 সাল পর্যন্ত সমস্ত গণিত প্রশ্নের সমাধান দিয়েছি। এ বাদ দিয়েও আমরা আরও অনেক প্রশ্ন দেব। তোমরা যদি ক্লাসগুলো রেগুলার ভালো করে করো, তোমাদের দেখবে যে আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে, তোমাদের স্কুলের যে পার্বিক মূল্যায়ন, প্রথম পার্বিক মূল্যায়ন, যে সমস্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়নগুলো হবে স্কুলে, ঠিক আছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালো করে সমস্ত ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোও তো সমস্যা হবে না, সঙ্গে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা লিখবে যে, তাহলে দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তাই না? সমবাহু, সম মানে কি? সমান বা সমান। তাহলে লিখবে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কি? সমান। ঠিক আছে, মনে করো ত্রিভুজ, হ্যাঁ, এর 3টি বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি 8 হয়, এটাও 8 হবে, এটাও 8 হবে। 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। তারপরে দেখো, একটি পাতিলেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো, একটি ভাগের কতগুলো তল? তলগুলি সমতল না বক্রতল? তাহলে লিখবে, একটি পাতিলেবুকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, মনে করো পাতিলেবুটা এটা, দেখো এই একটি পাতিলেবু, হ্যাঁ, এই পাতিলেবুটা এবার এই মাঝখান দিয়ে কাটা হয়েছে, আমার মাঝখান দিয়ে কাটা হয়েছে। কাটা হলে দুটো তল পাবো, ঠিক আছে, মাঝখান দিয়ে কাটা হলে এরকম আমরা দুটো করে তল পাবো। ঠিক আছে, দেখো এই যে তলটা, এই তলটা গোল না, এটা কী বলে? এটাকে বলে বক্রতল। আর নিচের অংশটা কি? সমান না, তাহলে এটা কী বলে? এটা সমতল। তাহলে পাতিলেবুকে মাঝখান দিয়ে কাটলে আমরা দুটো তল পাবো, একটি সমতল, একটি বক্রতল। বোঝা গেল? তোমরা লিখবে যে দুটি তল কাটলে দুটি তল পাবো আমরা, একটি সমতল, অপরটি বক্রতল। তারপরে দেখো গয়ে কি আছে? একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 2 সেমি, 4 সেমি, 5 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে আমরা কি জানি? ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। তোমরা লিখবে যে ত্রিভুজের পরিসীমা সমান সমান এই বাহু যোগ করবে 2 সেমি, 4 সেমি এবং 5 সেমি যোগ করলে দেখবে 4 আর 2 6 আর 5 11, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? 11 সেন্টিমিটার। বোঝা গেল? ত্রিভুজের পরিসীমা 11 সেন্টিমিটার। তাহলে আমরা এবার বৃত্তি পরীক্ষা 2024 সাল থেকে 14 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন দিলাম। পরবর্তীকালে আমরা অন্য অন্য ক্লাসও আপলোড করব। ক্লাসটি তোমরা মন দিয়ে দেখো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।